আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, সিলেট ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সামনেই আমাদের ড্রিমল্যান্ড পার্ক রয়েছে এবং সেই পার্কের সামনে যে হিলালপুর নামক স্থান রয়েছে সেই স্থানের আমি রাস্তার যে দুর্ভোগ রয়েছে, তার যে খারাপ অবস্থা রয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি লাইভে রয়েছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি মহি ইউস সাকিব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিরাট যে বড় বড় গর্তগুলো রয়েছে সিলেট টু জকিগঞ্জ, সিলেট টু বিয়ানীবাজার যে রোডটি, গোলাপগঞ্জ উপজেলার এই মুহূর্তে আমি বিয়ানীবাজার নামক স্থানে রয়েছি। তো দর্শকবৃন্দ, গোলাপগঞ্জের হিলালপুর নামক স্থানে রয়েছি। দর্শকবৃন্দ, আমি লাইভে ঢোকার আগে, কথা বলার আগে আপনাদেরকে অনুরোধ করবো, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা দয়া করে আমার লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমাদেরকে এই প্রতিবাদে শরিক হওয়ার চেষ্টা করবেন। আমার ক্যাপশনগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার আজকে লাইভে ঢোকার কারণটা কি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ভিতরে কিন্তু এই জায়গাটা রয়েছে এবং সিলেট 6 আসন গোলাপগঞ্জ টু বিয়ানীবাজার 6 আসনের ভিতরের এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই এলাকাটা হচ্ছে আমাদের এমপি শিক্ষামন্ত্রী সাবেক নুরুল ইসলাম নাহিদের এলাকা। তো আমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি যে এই দেখুন, বছরের পর বছর, দিনের পর দিন এই রাস্তার যে বেহাল দশাটি রয়েছে সেই দশা নিয়ে কথা বলার জন্য কেউ আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সারা এলাকার গোলাপগঞ্জবাসী এবং তথা বিয়ানীবাজার জকিগঞ্জবাসী যখন এই রাস্তা নিয়ে কথা বলেন, এই রাস্তা নিয়ে প্রতিবাদ করেন, দিনের পর দিন প্রতিবাদ করা হচ্ছে, কথা বলা হচ্ছে, কিন্তু এই রাস্তার যারা দায়িত্বশীল রয়েছেন ওদের কান পর্যন্ত এই আওয়াজটি, সাউন্ডটি যাচ্ছে না। আমরা কিছুদিন আগে দেখেছি এই হেতিমগঞ্জবাসী তারা কিন্তু এই রাস্তার এই জায়গাটুকু নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছিল, মানববন্ধন করেছিল, কিন্তু সেই মানববন্ধনে বলা হয়েছিল মাস থেকে 2 মাসের ভিতরে এই রাস্তাটি কার্যক্রম শুরু হবে এবং রাস্তার যে কাজগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করা হবে। কিন্তু দেখা গেছে তারা বলেছিলেন, কিন্তু পরক্ষণে দেখা গেছে মানববন্ধন, প্রতিবাদ সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। আপনারা এই মুহূর্তে যে দেখছেন যে কতটি বড় বড় যে টুক সৃষ্টি হয়েছে, গর্ত সৃষ্টি হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তগুলো, এই যে টুকগুলো হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এই জায়গায় কিন্তু বড় বড় গাড়িগুলো যখন ট্রাক, এই যে দেখুন একটা গাড়িটা আটকে গেছে, এই যে স্লিপ করতেছে, এই দেখুন স্লিপ করছে গাড়িটা, এই জায়গায় আটকার পরে যে দেখেন অবস্থা কি হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত কষ্টের পরও আমরা নুরুল ইসলাম নাহিদ সাহেবকে আমরা পাচ্ছি না। পুরা 1 বছরের উপরে হয়ে গেছে নাহিদ সাহেব আমাদের এলাকা ছেড়ে চলে গেছেন। এই এলাকার মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, খুব খারাপ অবস্থায় আছে। উনি এমপি হয়ে এই এলাকার মানুষদের এর খবর নিচ্ছেন না। এই এলাকার মানুষ, যে এলাকার মানুষ তাকে চুরি করে, তাকে কষ্ট করে তাকে এমপি বানিয়েছে, ভোট চুরি করে তাকে এমপি বানিয়েছে, সেই এমপি সাহেব কিন্তু তার মাসুল দিচ্ছেন আমাদের এই এলাকার মানুষদেরকে। যেই মানুষগুলা তাকে ভোট চুরি করে ফাঁস করিয়েছেন সেই এমপি সাহেব নিজে প্রমাণ। আমি যদি কেউ বলেন যে ভোট চুরি হয়েছে তার প্রমাণকে, আমি নিজে প্রমাণ। আমি নিজেও ওনাকে ভোট দিয়েছি, শুধু জননেত্রী শেখ হাসিনাকে জয়লাভ করানোর জন্য ওনাকে ভোট করে ফাঁস করাইছি। তার বিনিময়ে উনি আমাদেরকে প্রতিদান দিচ্ছেন। 1 বছর ধরে ওনার নির্বাচনী এলাকা উনি ছেড়ে আসেন। নির্বাচনী এলাকার মানুষদের দুঃখ কষ্ট শোনার জন্য তিনি একবারও আসছেন না। করোনাকালীন সময়ে যে সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাকে কাছে পাওয়ার, সেই সময়টুকু আমরা ওনাকে কাছে পাইনি, যার কারণ আমরা কত কষ্টে ছিলাম সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। যে মানুষগুলো কষ্টে ছিল সেই মানুষরা ছাড়া কেউ বলতে পারে না। ওনার কিছু কাছের মানুষ দ্বারা ফেসবুকে, ইউটিউবে যে যেখানে পারতে সেখানেই সমালোচনা করে দিচ্ছে যে উনি নাকি উন্নয়ন করে যাচ্ছেন, করোনাকালীন সময় দিয়ে যাচ্ছেন, অথচ এই রাস্তায় আসলে দেখা যায় উনি কতটুকু এই দেশের জন্য, এই মানুষের জন্য করেছেন। 15 বছর রানিং হয়ে যাবে এই 5 বছর থাকলে। 15 বছরের ভিতরে এই বিয়ানীবাজার টু গোলাপগঞ্জের কি উন্নয়ন করেছেন আমরা দেখতে পাই। হিলালপুর নামক স্থানে যখন আমরা আসি তখন আমরা দেখতে পাই এই জায়গার যে দুরবস্থা,
এই দেখুন গাড়িগুলা কত কষ্ট যাইতেছে দিনের পর দিন। এখন হয়তো বা শুকনার দিন, যার কারণে একটু ভালোভাবে যাচ্ছে, কিন্তু যখন বৃষ্টির দিন হয় গাড়িগুলো চলতে পারে না, খাদায় আটকে যায়। অনেক সময় গাড়িগুলো দেবে যায়, তার কারণে ঘন্টার পর ঘন্টা এখানে জাম লেগে থাকে। এখানে জাম লেগে থাকার কারণে মানুষের অনেক কষ্ট হয়, বিশেষ করে রুগীদের কষ্ট হয়। যে রুগীগুলো বিয়ানীবাজার, জকিগঞ্জ, তারপর গোলাপগঞ্জ, তারপর অনেক জায়গা থেকে আসে, সেই মানুষগুলোর বেশি কষ্ট হয় এই জায়গায় আসার পরে। আপনি বলুন, একটা অ্যাম্বুলেন্স যদি এই রাস্তা দিয়ে যায়, একটা ডেলিভারি রুগীকে নিয়ে যায়, তাহলে এই ডেলিভারি রুগীর কতটুকু কষ্ট হবে। একটা অ্যাক্সিডেন্টের রুগীকে যদি নিয়ে যায়, তাহলে এই অ্যাক্সিডেন্ট আমার কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। আমি এর আগেও কিন্তু আরেকদিন আমি এটা দিয়ে লাইভ দিয়েছিলাম, আমার এই চ্যানেল থেকে লাইভ করেছিলাম, অনেক সাড়া পেয়েছিলাম। আমাদের মন্ত্রী মশাইও উনি কিন্তু দেখেছিলেন আমাদের এই লাইভটি। তারপরেও তিনি আমাদের এই লাইভ দেখার পরেও উনি কোনো পদক্ষেপ এই রাস্তার জন্য নিচ্ছেন না। তার কারণটি কি আমি এখন পর্যন্ত জানি না। জি, এই মুহূর্তে আমি বলাস আচ্ছা ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, বলতে চাচ্ছি যে এই যে অবস্থা, খারাপ অবস্থা, দিনের পর দিন কষ্ট হলেও উনি কিন্তু এই মানুষের জন্য কিছু করতেছেন না, এই রাস্তাটি ব্যবহার করতেছেন না। উনি যখন ছিলেন মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, তখন ওনাকে বলা হয়েছিল রাস্তার ব্যাপারে। তখন এক জায়গায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি তো কোনো রাস্তার মন্ত্রী না। আসলে কি আপনি মন্ত্রী না? আমি তো আমরা এই এলাকার মানুষ, 6 আসনের মানুষ আপনাকে তো মন্ত্রী হিসাবে চিনে না। এই 6 আসনের এলাকার মানুষ আপনাকে চিনে এমপি হিসাবে, কারণ এই মানুষগুলো আপনাকে ভোট দিয়ে ফাঁস করিয়ে সংসদে পাঠাইছে বলে আপনি মন্ত্রী হতে পেরেছেন। কিন্তু এই মানুষগুলোর কথা আজকে আপনি নিচ্ছেন না। আমার এই কথা বলার দরুন আমি ভিন্ন জায়গা থেকে রাস্তা নিয়ে কথা বলি, যখন হয়তোবা আপনার উপরে অনেক চাপ দিয়ে আমি কথা বলি, কারণ আপনাকে চাপ দেওয়ার আমাদের অধিকার আছে। কারণ আপনাকে এমপি বানাতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে আমি একজন এই সদস্য ছিলাম, আপনাকে এমপি বানাতে কত কষ্ট করেছি। রাত দিন আপনার জন্য ব্যালট পেপার নিয়ে মানুষের দরজায় দরজায় গেছি, গিয়ে মানুষের কাছে সাহায্য চেয়েছি, বলে ছেড়ে দাও। তারপর আমি ভোটের দিন ক্যাম্পাসে থেকে আপনার জন্য ভোট চুরি করে আপনাকে ভোট দিয়েছি, জোর করে ভোট দিয়েছি আপনাকে। এটা প্রমাণ আমার এলাকায় রয়েছে, এবং ভিন্ন এলাকায় আপনারা যদি আমার এলাকায় যান তাহলে জানতে পারবেন। তো আপনাকে এই জন্য বলতে চাচ্ছি যে আপনাকে এত কিছু করে আপনাকে এমপি বানালাম, আপনি আজ প্রায় 1 বছর যাবৎ আপনি আমাদের এলাকা ছাড়া রয়েছেন। আপনার কাছে প্রশ্ন, আপনি কেন আমাদের এলাকা ছেড়ে দিলেন এবং আমাদের খোঁজ খবর কেন নিচ্ছেন না? এই রাস্তার বেহাল দশা, সারাক্ষণ ফেসবুকে ঢুকলেই দেখা যায় আপনার নিজস্ব কিছু মানুষ, যারা সারাদিন আপনার কথা বলে, সেই মানুষগুলা বলে আপনি উন্নয়ন করতেছেন। কিন্তু যে জায়গায় আপনার যাই, এই রাস্তায় আসলে আমি দেখতে পাই আপনার উন্নয়নটা কোথায়, সেই উন্নয়নটা আমরা খুঁজে পাই না। তাহলে ওই যে নিজস্ব মানুষগুলা যে সারাদিন বক বক করে যাচ্ছে যে উন্নয়ন হচ্ছে, এই কথাগুলো কোথায় আপনার হচ্ছে আমাকে একটু দেখাবেন। স্কুল কলেজে বিল্ডিং বানানোর নাম উন্নয়ন নয়। আপনাকে শুধু স্কুল কলেজের বিল্ডিং বানানোর জন্য আপনাকে এমপি বানানো হয় নাই। এই মানুষগুলো শান্তিতে বসবাস করবে, চলাফেরা শান্তিতে করবে, এটার জন্যই তো আপনাকে এমপি বানানো হয়েছে। এই মানুষগুলোর সুখ দুঃখ শোনার জন্যই তো আপনি এমপি হয়েছেন। অথচ 1 বছর যাবৎ আপনি আমাদের এলাকা ছাড়া রয়েছেন। তার কারণটি কি আমি জানতে চাই। এরপর এই রাস্তাটা কবে হবে? আর কত মানুষের কান্না হলে, আর কত মানুষ কষ্ট পেলে, আর কত অসুস্থ রোগী কষ্ট পেলে আপনি এই রাস্তাটা সুন্দর করে দিবেন? আমাদেরকে বলবেন। বছরের পর বছর যাচ্ছে, আপনি এই রাস্তার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো কথা বলেন না। 5 বছর নয়, অনেক আগে থেকে, আরো বেশি বছর হবে, অনেক 5 বছর তো কিন্তু এই বেশি গর্ত হয়েছে। এর আগে তো বাঙ্গাই ছিল, আপনি তো কিছুই করেন নাই। আপনি বলেন, দেখান আমাদেরকে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। কারণটা কি? কখন এই রাস্তাটি হবে আপনার কাছ থেকে আমরা একটা ব্রিফিং চাই, এবং অতি সত্বর যেন হয়। এই দেখুন কত কষ্ট, এই যে সিলেট থেকে বড় বড় গাড়িগুলো আসছে, এই যে বড় বড় গাড়িগুলোর জন্য কত বড় গর্ত হয়েছে। আমার হাঁটু তো লাইভের মধ্যে একটু ভিন্নভাবে দেখছেন, কিন্তু এখানে হাঁটু পর্যন্ত গর্ত রয়েছে। এই যে দেখুন কত বড় গর্ত, ওই সামনে যে একটা গর্ত, এই দেখেন গর্ত, এত বড় বড় গর্ত। দেখেন একটা গাড়ি আসতেছে, কত মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে স্যার আপনার এই রাস্তার জন্য।
তাদেরকে কত কষ্ট হচ্ছে, গাড়িগুলো নষ্ট হচ্ছে। এই দেখুন একটা গাড়ি যাচ্ছে, কত কষ্ট হবে, কত বড় গাড়ি কিন্তু কতটুকু ঢুকে গেছে। কি বলবো আপনাদেরকে, একটু বলে যাবেন আপনি আমাদেরকে। ওকে, এই যে একজন প্রবাসী ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন। জি আসসালামু আলাইকুম। আপনি কোন দেশ থেকে আসছেন? আমি তো লন্ডন থেকে এসেছি ভাই। আচ্ছা, যে এই যে রাস্তার যে বেহাল দশা, এই সম্পর্কে কিছু বলবেন? ও বডির বার্তনে আইসি, ওই একদিন গেছিলাম, ও বিদায় লই আইছি নি, আর আইতাম নাই ভাই, তা ভাই আইতাম নাই। আর আমরা যে মন্ত্রী মিনিস্টার হল তা খইয়া লাভ নাই, কিতা কইতাম বুঝছেন নি, খালি এমনি দেখবার টিভি। উনি তো 1 বছর ধরে আমাদের এলাকায় নাই, এলাকা ছাড়া রয়েছেন, তো মাথিয়া লাভ নাই বুঝছেন। তাই তো এলাকাত নাই, তাকে দেশ রাস্তার অবস্থা কিতাম। ও তো গাড়ি লইছে, গাড়ির অবস্থা আমরা তো বিদেশ থেকে খালি নিউজে দেখি মানুষ আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, আমরা কোনো দল করি না ভাই। জি জি, আমরা তো কাম করি, আমরা খাই। আজকেও দেখা পাইছি এখন তো রাস্তার বন্দি, খালি উনি দেশ আগাইছে, দেশ খুনা আগাইছে রে ভাই। একজন মানুষের হৌকা হইতো যে দেশটা আগাই। আমাদের এমপি সাহেবের নিজস্ব কিছু লোক রয়েছেন, ওরা সারাদিন ফেসবুকে লেখা কি করে এমপি সাহেব উন্নয়ন করছেন। এই উন্নয়নটা কোথায় করছেন আপনারা দেখতে পেয়েছেন একবারও? আপনারা দেশে আসার পরে এই উন্নয়নগুলো দেখেছেন একবারও? উন্নয়ন দেখি নাই ভাই, দেখেন নাই। দেশে নষ্ট করছে ও এমপি রে হরতো দেখা থেকে ইয়াং মানুষের দিত, যারা বিয়ানি বাজার কিচ্ছু নাই, কুচ্ছু নাই, শেষ সপ্তাহ। জি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ফাঁস করতে পারতাম না। আওয়ামী লীগ কি দাম সবচেয়ে বড় জিনিস হলো এটা মরিয়া হলো, আল্লাহ এরা শাস্তি দিব অবশ্যই ভাই, অবশ্যই। আমরা বহুত লিডার ফিডার আমরা করিয়া কিছু দল বুঝছেন, দেশে খালি পয়সা বানাই। জি অসংখ্য ধন্যবাদ। জি দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কতটুকু জাম লেগে গেছে, এই দেখুন গাড়ি ঘোড়া কতটুকু জাম লেগে গেছে একটা গাড়ি এখানে আটকানোর জন্য। এই দেখুন কত কষ্ট হচ্ছে গাড়িগুলার, কত কষ্ট। এই যে দেখুন কত কষ্ট হচ্ছে। এই যে গাড়িটা, এই গাড়িটা কোন দিক দিয়ে যাবে আপনারা বলুন, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম দর্শক। কিন্তু এই যে দেখুন, এই দেখুন এই গাড়িটা কীরকমভাবে কষ্ট করে যাচ্ছে, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শকবৃন্দ, আপনারা কি বলবেন আমি জানি না। আপনারা যদি আমার লাইভটি শেয়ার করেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন তাহলে অনেক ভালো হয়। এই রাস্তা নিয়ে কিন্তু দিনের পর দিন মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে রুগীরা দিনের পর দিন এই রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু আমাদের এমপি সাহেবের কোনো কান পর্যন্ত এই শব্দগুলো পৌঁছায়নি। এই দেখুন অবস্থা, রাস্তার অবস্থা। এই দেখুন এই কাঠটি এই দেখুন কত, এই দেখুন কত পিছনটা লেগে গেছে রাস্তার মধ্যে, এত বড় গর্ত হয়েছে এখানে। এই দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি এবং হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু এই দেখুন গাড়িটা, এই দেখুন গাড়িটা কীভাবে আটকে গেছে দেখছেন। এই দেখুন এই গর্তের জন্য এই গাড়িটা, এত বড় বাস, পিছনে কিন্তু গাড়ি ছিল, এই সময়টা একটা দুর্ঘটনা হতে পারতো। এই যে সে একটা পিছন থেকে যে গাড়িটা নিয়ে গেছে টান দিয়ে, এর জন্য একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এর জন্য দায়ী কি আপনি এমপি সাহেব হতেন? আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না। আপনি কেন এরকম করছেন? আমাদের রাস্তাগুলো কেন ভালো করার পদক্ষেপ আপনি গ্রহণ করছেন না? আপনার কাছে কি কোনো উত্তর আছে? দেখুন গাড়িগুলো নিচ পর্যন্ত লেগে যাচ্ছে। কোন ভাষায় আপনি কীভাবে বললে আপনাকে বোঝানো যাবে যে আপনি রাস্তার উন্নয়ন কতটা প্রয়োজন মানুষের? কিভাবে বললে আপনি বলুন, আপনার পায়ে ধরতে হবে, আমরা ধরতে রাজি আছি, প্রস্তুত রয়েছি। এখান দিয়ে তো শুধু সাধারণ মানুষ যাচ্ছে না, আপনার সরকারি গাড়িগুলোও এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যাচ্ছে। এই মাত্র দেখলেন সরকারি গাড়ি গেল। ওনারাও তো, আপনিও তো এই বাড়ি, আপনার বাড়িতে যেতে হলে বিমান তো আপনার বাড়িতে যাবে না, আপনার বাড়িতে যেতে হলে আপনার গাড়ি নিয়ে যেতে হয়। আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? নাকি আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করে দেন আপনার বাড়িতে নামানোর জন্য? কি বলবো এমপি সাহেব আপনাকে? এই দেখছেন মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা কিন্তু উন্নয়নের সরকার। উনি বারবার কিন্তু বলছেন আমি দেশকে গ্রাম হবে শহর, সেই লক্ষ্যে নিয়ে এই মুহূর্তে কাজ করছেন। কিন্তু আপনি শহর তো দূরের কথা, গ্রামকে গ্রামেই রাখছেন না, আরো নিচে নামিয়ে দিচ্ছেন, কলোনি বানিয়ে ফেলতেছেন। এই দেখুন এই অবস্থা দেখছেন, কত মানুষগুলো গালি দিয়ে যাচ্ছে আপনাকে। আর আপনার জন্য আমাদের নেত্রী গালি শুনতেছে, আপনার জন্য আমাদের নেত্রী গালি শুনতেছে, আপনার জন্য। আজকে মানুষ কেন নেত্রীকে গালি দিবে? নেত্রী কি এই রাস্তার জন্য দায়ী? এই রাস্তার জন্য দায়ী তো আপনি। আপনাকে এমপির টিকিট দিয়েছিলেন বলে এমপি আমাদের নেত্রীর দোষ হয়ে গেল। এই দেখুন একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এই দেখুন একটা অ্যাম্বুলেন্স আসতেছে। দর্শক বিন্দু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখুন, এই যে একটা অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন আসতেছে। এই অ্যাম্বুলেন্স এটা হয়তো লাশ নিয়ে যাচ্ছে এখন, কিন্তু এই দিক থেকে যদি আসতো আমরা, এই দেখেন একটা অ্যাম্বুলেন্স লাশ নিয়ে যাচ্ছে সম্ভবত, না অসুস্থ রুগী, সরি অসুস্থ রুগী, একটা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে। এই ওষুধ দেখছেন আপনার, রুগী দেখছেন আপনারা, আমি ভুল বলেছি, লাশ বলেছি সরি। এই যে রুগী নিয়ে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে এই রুগীটার, কি বলবো আপনি কি বলবেন এটা নিয়ে আপনি মন্ত্রী সাহেব? এই দেখুন মাগরিবের সন্ধ্যার সময় গনিয়ে এসেছে, গাড়িগুলার জাম লেগে যাচ্ছে, রাস্তা খারাপ থাকার জন্য এই যে দেখুন একটা গাড়ি আটকে গেছে, এই যে দেখুন, এই দেখুন গাড়িগুলো আটকে গেছে। এই জন্য দায়ী কে এমপি সাহেব? কাকে দায়ী করবেন আপনি? এই যে চালের বস্তা নিয়ে আমাদের একটা ট্রাক যাচ্ছে, এই ট্রাকটা যদি এখন এই মুহূর্তে গেড়ে যায় তাহলে তো একটা জাম লেগে যাবে। এর জন্য দায়ী কে? এখানে দুর্ঘটনা ঘটলে দায়ী কে? ড্রাইভার কে নেবে? আপনি তো নেবেন না, কারণ আপনি 1 বছর ধরে পলাতক রয়েছেন, এলাকা ছাড়া রয়েছেন, এলাকার মানুষের সুখ দুঃখ শোনার জন্য আপনি নেই, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আপনার নিজস্ব কিছু মানুষ আপনার ব্যাপারে কথা বলছে যে আপনি উন্নয়ন করছেন, আপনি এই করছেন, আপনি ওই করছেন, কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? এই মানুষের আর কি চান আপনি? এই মানুষগুলো কি রক্ত দেওক আপনার জন্য? ওরা কি মরে যাক? ওরা কি মানুষ না? আপনি এদেরকে মানুষ বলে মনে করেন না? যদি নাই বা করেন তাহলে কেন আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন? আপনাকে ভোট দিয়ে ফাঁস করেছে বলে এই প্রতিদান এইভাবে দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি কাল কিয়ামতের ময়দানে? আপনার কি আল্লাহ দিয়ে ভয়ভীতি নেই? যে দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এই রাস্তা নিয়ে যা কিছু বলার আপনারাই বলবেন, আমি আর কিছু বললাম না। আমার এই মুহূর্তে শেষ করছি লাইভটি। এই যে গর্তগুলা হচ্ছে বড় বড়, একান্ত না, পুরা 1.5 কিলো থেকে 2 কিলোমিটার এই রাস্তার খারাপ অবস্থা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। আপনি আমাকে অ্যারেস্ট করবেন, আমাকে মামলা দিবেন, দেন, সমস্যা নাই, আমি মামলা খাবো। আপনি যদি মনে করেন আমাকে মামলা দিয়ে, আমাকে অ্যারেস্ট করিয়ে, আমাকে পরে মিথ্যা মামলা চাপিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে আপনি এর প্রতিদান নেবেন, নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে, এবং এর জবাবদিহি না করলে আল্লাহর কাছ থেকে আপনিও যেতে পারবেন না। আপনি দুনিয়ার ময়দানে আমার কাছ থেকে অন্যভাবে কিছু আদায় করে নিতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের দিন পারবেন না। এই দেখুন গাড়িগুলা কত কষ্ট করে আসতেছে, কি বলবো আপনার কাছে, বলার কোনো ভাষা নাই। রুগীরা কষ্ট পাচ্ছে, অসহায় মানুষগুলা কষ্ট পাচ্ছে, গাড়িগুলা কষ্ট পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়িগুলা কিনে আজকে মানুষ এই রাস্তাতে যাচ্ছে। জি, এই অবস্থায় আপনাদেরকে কি বলবো? শুধু একটাই বাকি রয়েছে, এই রাস্তাটা ব্লক করে দেওয়া। যেদিন আপনি আসবেন সেদিন আপনার বাড়িতে না যেতে দেওয়া, তখন বুঝতে পারবেন এই মানুষগুলো কত কষ্টে ছিল। আপনি তো যে গাড়িতে চলাফেরা করেন ওই গাড়িতেও তো বসলে আর এইসব বুঝে যায় না, কারণ আপনি কোটি কোটি টাকার গাড়িতে চলেন, সরকারি গাড়িতে চলেন, ওই গাড়িতে বসলে মনে হয় জান্নাতে বসে আছেন। এই দেখুন এই গাড়িটা উঠবে কিভাবে, দেখুন কত কষ্ট হচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই এর পক্ষে বিপক্ষে যার মন্তব্য যদি রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। জি, সময় তো আমাদেরও আসবে। আমাদের মাজিদ আহমদ ভাই লেখছেন, জি আমরা সবাই ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ। উনি যেদিন এই রাস্তা দিয়ে ওনার বাড়িতে যেতে যাইবেন তখন আমরা এখানে আটকে আমরা প্রতিবাদ করব। ওই দিন আপনার অপেক্ষা শুধু বাকি রয়েছে, বাকি সব কিছু হয়ে গেছে। ডেইলি লাইভ দেখে কাম হয় না। জি, কিচ্ছু করার নেই, কোনো চ্যানেল বাকি নেই, সব চ্যানেল লাইভ করছে, সব মানুষরা প্রতিবাদ করছে, ফলাফল জিরো। এখন আজকে এই কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে আপনারা এই প্রতিবাদে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি মহিউল সাকিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।